নমস্কার, সোজা সাপটায় আপনাদের স্বাগত। আজকের একটা এমন দিন যে দিনটাতে সত্যি কথা বলতে কি আপনারা প্রত্যেকেই জানেন, বলার কিছু নেই। এমন একটা বিষয় নিয়ে আজকে আমাদের এই অনুষ্ঠান করতে হচ্ছে, না করেও উপায় নেই। তার কারণ একটা এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরে আগামী দিনে আমরা কিভাবে সামলাবো বা আগামী দিনে এর থেকে কি শিক্ষা নেব, সেটার জন্যই হয়তো এই আজকের এই আলোচনা। টেক অফের পরই যে বিপর্যয় হয়েছিল, আহমেদাবাদ বিমানবন্দর থেকে ওড়ার পরেই যেটা বিমানটা ভেঙে পড়েছিল এয়ার ইন্ডিয়ার যে বিমান, তারপর আগুন, পুড়ে ছাই পাইলট, বিমানকর্মী, যাত্রী সব মিলিয়ে প্রায় 241 জন। বিমানটা ভেঙে পড়ল চিকিৎসকদের হস্টেলের ওপর, সেখানেও অনেকের প্রাণ গিয়েছে এই দুর্ঘটনায়। এখনো পর্যন্ত মৃতের সংখ্যা মোট 265, যদিও কত মারা যাবেন কেউ জানে না, চেনাই যাচ্ছে না কাউকে। ভারতের ইতিহাসে এর আগে সব থেকে বড় বিমান দুর্ঘটনা ঘটেছিল 1996 সালের 12ই নভেম্বর। আমার মনে আছে স্পষ্ট। দিল্লির কাছে হরিয়ানার আকাশে মুখোমুখি হয়েছিল দুটো বিমানের সংঘর্ষ হয়েছিল। একটি ছিল খুব সম্ভবত সৌদির বিমান এবং আরেকটি ছিল কাজাকস্তানের বিমান। প্রাণ গিয়েছিল 349 জনের। সেটা ছিল দুটি বিমানের সংঘর্ষ। আর একটি বিমান দুর্ঘটনার এত মানুষের মৃত্যু ভারতবর্ষে এই প্রথম, এবং এই প্রথম ড্রিম লাইনের মতো বিমান ভেঙেও পড়ল। এই দুর্ঘটনা ঘিরে এখন হাজারো প্রশ্ন। কি কারণে টেক অফের পরপরই ভেঙে পড়ল বিমান? যান্ত্রিক ত্রুটি, রক্ষণাবেক্ষণে গাফিলতি, নাকি বিপদ লুকিয়েছিল অত্যাধুনিক এই এয়ারক্রাফট ড্রিমলাইনারের ভেতরেই? 2011 সাল থেকে যাত্রী পরিবহন করছে এই ড্রিমলাইনার। নানা সময়ে একাধিক ত্রুটি ধরা পড়েছে। 2 হুইসল ব্লোয়ারের অভিযোগ ঘিরে বিতর্ক রয়েছে, কিন্তু তাতেও ড্রিমলাইনারের যাত্রা থামেনি। তবে কি বিপদের কারণ ড্রিমলাইনারই, নাকি নেপথ্যে রয়েছে অন্য গল্প? বিমান ভেঙে পড়ার আগে আহমেদাবাদের এটিসিকে মেডে বার্তা দেন পাইলট। মেডে মানে আপনারা জানেন যে চরম বিপদের সতর্কতা। সেই বার্তায় পাইলট বলেছিলেন, নো থ্রাস্ট, লুজিং পাওয়ার, আনএবল টু লিফট। এর মানে কি? কি সেই বিপদ? জানার চেষ্টা করব আমরা আজকের এই আলোচনায়। আজকে অনেকেই থাকবেন এই আলোচনায়। এখনো পর্যন্ত যারা আমার সঙ্গে যোগদান করেছেন আমি আলাপ করিয়ে দিই। আমার পাশে রয়েছেন কল্যাণ চৌধুরী, ভারতবর্ষে যারা বিমানকে কন্ট্রোল করেন, আকাশে এটিসি, এয়ার ট্রাফিক কন্ট্রোল বলা হয়, তার প্রাক্তন ডিরেক্টর, তিনি এটিসিতে ছিলেন। পাশে রয়েছেন ক্যাপ্টেন আশরাফ শেখ, যারা ক্যাপ্টেন, নিজে বিমান চালানোর অভিজ্ঞতা আছে। পাশে রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষে সমীর চক্রবর্তী, বিজেপির প্রতিনিধি এখন এসে পৌঁছননি, এক্ষুনি পৌঁছবেন। পাশে রয়েছেন সুমন ভট্টাচার্য, রাজনৈতিক বিশেষজ্ঞ। এবং এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন ক্যাপ্টেন প্রদীপ রায়, তিনি বোয়িং চালানোর অভিজ্ঞতা তার রয়েছে, বোয়িংয়ের মতো বিমান তিনি চালিয়েছেন। আপাতত এই 5 জন আমার সঙ্গে রয়েছেন। প্রথমেই আমি ক্যাপ্টেন প্রদীপ রায়ের কাছে আসব। ক্যাপ্টেন রায়, আপনি আমাকে একটু বলুন যে প্রাথমিকভাবে কাটাছেঁড়া তো নানা রকম হচ্ছে, ব্ল্যাক বক্স উদ্ধার হয়েছে, ককপিট ডেটা রেকর্ডার যেটাকে বলা হয় সেটাও উদ্ধার হয়েছে। মোটামুটিভাবে আপনার এই পুরো ঘটনা দেখে কি মনে হচ্ছে, কেন এরকম ধরনের ঘটনাটা ঘটলো? আপনার ভলিউমটা একটু কম আসছে, তো কোয়েশ্চেনটা আবার থেকে বলবেন। কোশ্চেনটা হচ্ছে যে এই যে ঘটনা ঘটলো, এরকম একটা মর্মান্তিক ঘটনা, আপনার বিমান চালানোর অভিজ্ঞতা থেকে আপনি আমাকে বলতে পারবেন, যে আমাদের দর্শকদের বলতে পারবেন যে কে আপনার প্রাথমিকভাবে কি মনে হচ্ছে? তদন্ত তো হচ্ছে, তদন্ত হবে, তদন্ত রিপোর্ট পরবর্তীকালে আসবে, কিন্তু আপনার প্রাথমিকভাবে কি মনে হচ্ছে? এতে যা পাবলিক মিডিয়াতে দেখা গেছে, যারা এই ভিডিওস গুলো শেয়ার করেছে, তাতে মনে হচ্ছে এয়ারক্রাফট হ্যাজ লস্ট পাওয়ার।
are steadily flying but losing power, আর তাতে it has gone low. লাস্টেতে হয়তো সামনে ওই হসপিটাল বিল্ডিংটা ছিল, সেটাকে অ্যাভয়েড করার জন্য ও একটা লাস্ট মিনিট এয়ারক্রাফটটাকে উঁচু করার চেষ্টা করেছে, তাতে হয়তো শুধু টেলটা টাচ করেছে, বাকি এয়ারক্রাফট হ্যাজ গন ওভার দ্য বিল্ডিং অ্যান্ড ক্র্যাশড নিচে ফিল্ডেতে। আর এটা মোস্ট লাইকলি ডিউ টু লস অফ পাওয়ার অন দি এঞ্জিনস। সেই লস অফ পাওয়ার কেন হলো, এটা এয়ারক্রাফটেতে যেই ডিজিটাল ফ্লাইট ডেটা রেকর্ডার আছে, যেটা সব ইঞ্জিন প্যারামিটার্স, অন্য প্যারামিটার্স অফ স্পিড, অল্টিটিউড, ডাইরেকশন যতক্ষণ না আমরা দেখতে পারবো, বলা মুশকিল যে why was he losing power. ঠিক একটা ক্যাপ্টেন প্রদীপ রায় যেটা বললেন যে তার একটা অভিজ্ঞতার কথা বললেন, মেন আলোচনা যেটা উঠে আসছে পাওয়ার যেটা লুজ করেছে। এই ধরুন আমি স্টুডিওতে যে প্রোগ্রাম করছি, অনুষ্ঠান করছি, আমাদের এখানে যে সাপ্লাই আছে, পাওয়ারের যে সাপ্লাই আছে, যদি কোনো কারণে আমার সাপ্লাই কোনোভাবে চলে যায়, আমার কিন্তু মানে ভগ্নাংশের মধ্যে, সেকেন্ডের ভগ্নাংশের মধ্যে কিন্তু আমাদের ব্যাকআপ সিস্টেম রেডি আছে। সেটাও যদি ফেল করে আমাদের তৃতীয় ব্যাকআপ সিস্টেম রেডি আছে। অর্থাৎ আমাদের দর্শকরা কিন্তু কোনোভাবেই বঞ্চিত হবেন না আমার এই অনুষ্ঠান দেখার থেকে। অর্থাৎ টেলিভিশন কিন্তু ব্ল্যাক হয়ে যাবে না। আমি কল্যাণ চৌধুরীর কাছে আসবো, ডাইরেক্টর এটিসি ছিলেন। কল্যাণবাবু, আমি আমাদের অভিজ্ঞতার কথা বললাম, তাহলে ড্রিমলাইনারের মতো প্লেন, একটা অত্যাধুনিক প্লেন, একটা এরকম একটা রয়েছে, তার ক্ষেত্রে কি ব্যাকআপ সিস্টেম ছিল না বলে মনে হয়? এক মিনিট হ্যাঁ, this power is not electrical power. Okay. It is engine power. ওকে, আমি যেটা বললাম, aircraft was losing power, মানে it is losing engine power, যাতে কি এয়ারক্রাফট আর উঠছে না, স্টেডিলি নিচে যাচ্ছে। আচ্ছা, নট ইলেকট্রিক্যাল পাওয়ার, ইট ইজ ইঞ্জিন পাওয়ার। ইঞ্জিন পাওয়ার কি ক্ষেত্রে ফেল করতে পারে? ইঞ্জিন ফেলিয়ারেতে, কিংবা কোনো রকম ইঞ্জিন ম্যালফাংশনেতে, কিংবা বার্ড হিট হতে পারে, যেতে কি আহমেদাবাদে থেকে টেক অফ করার সময় যদি দুটোই ইঞ্জিনে বার্ডস ঢুকে গেছে, that can lead to a failure in the engine performance. দুটো ইঞ্জিন, এই ধরনের প্লেনে তো অনেকগুলো ইঞ্জিন থাকে, একই সঙ্গে দুটো ইঞ্জিন যাদের ক্ষমতা রোলস রয়েসের মতো শোনা যাচ্ছে, এই দুটো ইঞ্জিন একই সঙ্গে বার্ড হিট হয়ে ফেল করেছে বলে কি আপনি মনে করেন? তা তো প্রাথমিক তদন্তে উঠে আসছে। হ্যাঁ, আগেও হয়েছে ইউএসএ তে, সালি সালেনবার্গার হাডসন নদীর উপরে। হ্যাঁ, হাডসন নদীর উপরে he lost both engines. তাহলে আমি কল্যাণবাবুর কাছে পরে আসছি। আমি ক্যাপ্টেন আশরাফের কাছে জানতে চাইছি, আশরাফ, এরকম ধরনের ঘটনা কি ঘটতে পারে? দুখানা ইঞ্জিন একই সঙ্গে বন্ধ হয়ে গেল, এটা কি কতটা সম্ভব? এটা পসিবল। মানে অনেকগুলো জিনিস আছে যেটার জন্য এটা পসিবল। প্রথমে যেটা বলছেন বার্ড হিট, আমরা দেখলাম যে ভিডিওতে বার্ড হিট হলে তার অনেক কিছু, একটু প্লেনটা নড়বে, শেক করবে, ইঞ্জিন থেকে ফ্লেম আসবে, আমরা সেটা কিন্তু কিছু দেখতে পাইনি। মানে প্রাইমা ফেসি আমি ডিফার করব যে দুটো ইঞ্জিন একসঙ্গে এই এয়ারক্রাফট অ্যাটলিস্ট হয়নি। আর যদিও হতো তাহলে ফিউল মানে কন্টামিনেশন যদি হয়। তার আগে একটা কথা বলে দিই, যে যিনি একমাত্র বেঁচে ফিরেছেন তার অভিজ্ঞতা কিন্তু বলছে আগে কিন্তু পড়েছে, তারপরে বিস্ফোরণ হয়েছে, তারপর আগুনটা লেগেছে, তার আগে কিন্তু কিচ্ছু হয়নি। হ্যাঁ হ্যাঁ, দ্যাটস নর্মাল, কারণ আমরাও তো দেখেছি যে আগে পড়েছে, তারপরে এই ফায়ার বলটা এসছে। তাহলে এখানে যেটা দুটো ইঞ্জিনের বার্ড হিটটা, আমি ওটা ডিসকাস করব যে বার্ড হিট জন্য এটা এয়ারক্রাফটটা পড়েনি। কুড বি, আমরা আলোচনা করব যে আরও কি রিজন হতে পারে। আমরা তো পুরোটাই বলতে পারবো না যে কেন হয়েছে, আমরা অনলি আমাদের থিওরিটা বলতে পারি, সে পসিবল থিওরি এই জন্য হতে পারে, এই জন্য আমি এইটা দেখে আমি এটাই বলছি। তো সেইটা আমরা তুলে ধরবো একটু পরে আপনার কাছে। কল্যাণবাবু,
দুটো ইঞ্জিনে একসাথে বার্ড হিট হচ্ছে, তার জন্য যে কন্ডিশন দরকার সেটা হচ্ছে অনেকগুলো পাখি। আচ্ছা। একটা পাখি হলে হবে না। একটি পাখি- হ্যাঁ, আকাশে একটি পাখিও দেখা যায়নি। আকাশে যেটুকু ভিডিও আছে দেখা যায়নি। এটিসির কাছে যা রিপোর্ট আমি যা পেয়েছি, অবজার্ভ, কারণ এর খুব কাছেই হয়েছে, টাওয়ার থেকে দেখা যায় সব বার্ড অ্যাক্টিভিটি। যদিও আহমেদাবাদ এয়ারপোর্টে বার্ড অ্যাক্টিভিটির একটা হিস্ট্রি আছে, কিন্তু কালকের যে খবর সেখানে বার্ড অ্যাক্টিভিটি অবজার্ভ ছিল না। পাইলট যখন টেক অফ করে তখন সে সামনের দিকে দেখে, যদি দেখে যে অত পাখি আছে, পাইলট কিন্তু টেক অফ করবে না। যেটা ইমিডিয়েটলি প্লাস হচ্ছে ক্লিয়ার স্কাই, হ্যাঁ। ভিজিবিলিটি ক্লিয়ার, পাইলট Clear রয়েছে। পরিষ্কার অন্তত 2 থেকে 4 কিলোমিটার দেখতে পাচ্ছে এটা পরিষ্কার। ক্যাপ্টেন আশরাফ যা বলছেন এই প্রবাবিলিটি তার সাথে করবোরেট করছে যে এই পিকচার দেখা যাচ্ছে, এখানে কোনো পাখি নেই, এখানে কোনো স্পার্ক নেই, ফুয়েল নেই, যেটা নর্মালি ইঞ্জিনে পাখি হিট করলে হয়। তো এটা মোটামুটি তবু ফাইনালি বলা যায় না, কিন্তু প্রিলিমিনারি এটা মনে হচ্ছে মে নট বি দ্য পসিবল রিজন। আমারও তাই মনে হয়, কারণ সেক্ষেত্রে মানে অন্য কোনো ফেলিওর হতে পারে। আমরা এই আমরা আরেকবার আসবো ক্যাপ্টেন প্রদীপ রায়ের কাছে। আপনি তো বোয়িং চালিয়েছেন, ধরুন এই বোয়িং, এটাও তো একটা বোয়িং কোম্পানির বিমান, ড্রিমলাইনার আলাদা নাম। কোনো ড্রিমলাইনের অভিজ্ঞতা আপনার কাছে আছে কি? না, আমি 787 চালাইনি, হ্যাঁ, কিন্তু আমি 777 কমান্ড করেছি। আচ্ছা। তো এই ধরনের মানে অভিজ্ঞতার সম্মুখীন আপনাকে কোনোদিন হতে হয়েছে? একই সঙ্গে হয়তো একটা ইঞ্জিন বন্ধ হয়ে গেছে, এরকম কি হয়েছে কোনোদিনও? না, কোনোদিন হয়নি। বার্ড হিট হয়েছে, তাতে পাওয়ার লস হয়। অন্য ইঞ্জিন বার্ড হিট হয়নি, তো অন্য ইঞ্জিনেতে যতটা পাওয়ার ছিল ইটস কেপেবল অফ সাস্টেনিং ফ্লাইট। টেক অফ করে গেছি, তারপরে এক্সামিন করেছি, ভাইব্রেশনস অ্যাসেস করো, পারফরমেন্স অ্যাসেস করো, আর যতটা পারফরমেন্স পাবে সেটাতে ম্যানেজ করে দেন কাম ব্যাক এন্ড ল্যান্ড সেফলি। ক্যাপ্টেনরা, আপনি একটা কথা বলুন, যে আমি জানি না, আমরা তো লেম্যান, আমরা এ বিষয়ের অভিজ্ঞতা আমাদের নেই, কিন্তু একজন যাত্রী যার ওই ফ্লাইটটা দিল্লি থেকে আহমেদাবাদ এসেছিল এবং আহমেদাবাদ থেকে গ্যাটউইক যাওয়ার কথা ছিল, তো যে যাত্রী আগের ফ্লাই করেছেন তিনি বলছেন যে এসি কাজ করছিল না, অমুক জিনিস কাজ করছিল না, তমুক জিনিস কাজ করছিল না। এগুলো কি এর সঙ্গে কোনো মানে সূত্র থাকতে পারে কোনোভাবে? না, AC has nothing to do with it. ক্যাপ্টেন আশরাফ, আপনার কি অভিজ্ঞতা এই বিষয়ে? হ্যাঁ, আমি আগেও ওটা বলছিলাম যে ওই ওনার নাম, কালকে ইন্টারভিউ উনি ছিলেন একসঙ্গে, যার কথা আপনি বলছেন, মিস্টার আমানের কথা, মিস্টার আকাশের কথা বলছেন। আকাশ বাদ। হ্যাঁ, ও যে দিল্লি থেকে হ্যাঁ। করেছিলেন উইথ দ্য সেম এয়ারক্রাফট। তো আকাশজি যেটা বলেছিলেন যে এন্টারটেনমেন্ট সিস্টেমটা চলছে না আর এসি চলছে না, ইটস এ টোটালি সেপারেট সিস্টেম। এই এয়ারক্রাফটগুলো খুবই অ্যাডভান্স, এইটার সঙ্গে আমাদের ইঞ্জিন বা সেফটির কোনো কম্প্রোমাইজ কখনো হয় না। ইভেন আপনার যদি টোটাল ব্ল্যাক আউট থাকে, আপনি বলছেন যে কারেন্ট চলে যায়, ইভেন এয়ারক্রাফট যদি টোটালি কোনো লাইটও জ্বলে না, ফ্যানও চলে না, এসিও চলে না, কিন্তু এয়ারক্রাফট ইঞ্জিন বা মানে ম্যানুভার করার জন্য যতটা পাওয়ার লাগে তাতে কোনো হয় না, কারণ এটা আমরা হচ্ছে এক্সট্রা যেটা ব্লিডিং আমরা দিই সেইটা দিয়ে এগুলো চলে, মানে এটা এন্টারটেনমেন্ট হলো, আপনার এসি হলো, লাইট হলো, এগুলো চলে। তো এটা যদি বন্ধও হয়ে যায় ওইটার সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই। অ্যান্ড টপ অফ দ্যাট, একটা পাইলট যখন প্লেন চালায়, যখন প্লেন নিয়ে ওড়ার আগে আপনারা দেখবেন যখন একবার পুশ করে এয়ারক্রাফটটা, পুশ করে গিয়ে কিন্তু একটা জায়গায় দাঁড়িয়ে থাকে অনেকক্ষণ। সেই দাঁড়ানোর সময় আমরা ওটাকে রান আপ বে হিসেবে ইউজ করি, মানে আমরা প্লেনটাকে টেস্ট করে নিই। তাতে কি টেস্ট করি আমরা, ফুল ইঞ্জিন পাওয়ার দিয়ে, ব্রেক লাগিয়ে ফুল ইঞ্জিন পাওয়ার দিয়ে ইঞ্জিনটা টেস্ট করা হয় যে ইঞ্জিনটা মানে চলার উপযুক্ত কিনা আজকের ফ্লাইটে। তখন যদি কোনো রকম কোনো অসুবিধা থাকে ইঞ্জিনে, তখনই আমরা অ্যাবোর্ট টেক অফ করে আমরা ওখানেই ইঞ্জিনিয়ারকে ডেকে নিই। ফলে সেই সময় শুধু মানে ইঞ্জিন চেক হয় না, সিস্টেমও চেক হয়। সেই সময় ফ্ল্যাপস যেগুলো আমরা ডানাতে যেগুলো বেরিয়ে আসে, সামনে পেছনে বেরোয়, ওটা চেক হয়। পেছনে দেখবেন রাডার, ওটাও চেক করা হয় যে ঠিকঠাক চলছে কিনা। তারপরে আরও সিস্টেম আছে আমাদের, যেগুলো এসওপি আছে, আমাদের সব চেকলিস্ট থাকে,
আমরা চেক করি, একজন চেক করে পাইলট আর একজন সেটাকে হ্যাঁ না বলে, মানে ইটস যেটা বলছিলাম যে ডবল চেক হয় সবসময়। এই নয় যে ক্যাপ্টেনই বলেছে তো ইট উইল বি হবে না, ফার্স্ট অফিসার মানে যে কো পাইলট আছে ওনাকেও সেটাকে কনকার করতে, হ্যাঁ উনি যেটা বলছে, উনি যদি বলে যেটা হোয়াইট দেখছেন তো ইনিও হোয়াইট দেখছেন, উনি যদি বলে গিয়ার আপ ইনিও চেক করবে গিয়ার আপ হয়েছে কিনা। তো অলওয়েজ মানে মাল্টিপল চেক থাকে, চেক করেই এয়ারক্রাফট যায়। ফলে ওই ইঞ্জিন মানে খারাপ ইঞ্জিন নিয়ে উড়েছে এরকমটা নেই, এই জায়গায় নেই বা হয় না। এইবারে যেটা হয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি, আপনি জানতে চাইছেন যে কি হতে পারে পসিবল কজ, সেখানে অনেক কিছুই আমরা পসিবল কজ হতে পারে। তার মধ্যে আমি একটা বললাম যেটা হচ্ছে যে দুটো ইঞ্জিন তখনই বন্ধ হতে পারে যখন আপনি ফুয়েল মানে যেটা তেল, যেটা খাদ্য দিচ্ছেন সেইটা যদি ডিসকানেক্ট হয়ে যায়, চোক হয়ে যায়। চোক হওয়ার কি হতে পারে, মানে যদি ওই তেলটা ফুয়েলটা যদি ভালো ফুয়েল না হয়, ওতে যদি কোনো কন্টামিনেশন থাকে, তখন ওই তেলটাই যদি যাওয়া বন্ধ হয়ে যায় তো দুটো ইঞ্জিন একসঙ্গে বন্ধ হতে পারে। বাট সেটা হলেও আপনি দেখবেন ক্যাপ্টেন যখন মেয়েডে করেছে হি নেভার সেডকে ইঞ্জিন ফেলিয়ার হয়েছে, ইঞ্জিন কিন্তু বলেনি আমি থ্রাস্ট পাচ্ছি না, আই এম নট গেটিং থ্রাস্ট, আই এম গোয়িং ডাউন। তো থ্রাস্ট পাচ্ছে না, সেটা অ্যানালাইসিস আমরা অন্যভাবে করব, আমরা নিশ্চয়ই আপনাকে বলবো যে ওটা কি হতে পারে। বাট প্রাইমা ফেসি ইঞ্জিন বন্ধ হয়নি।